বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের জিনতত্ত্বের উপর আমি দুটি টপিক্সের উপর কথা বলবো। এটি আমার 9 নম্বর লেকচার। যে দুটি জিনিসের উপরে কথা বলবো, একটি হচ্ছে পপুলেশন জেনেটিক্স, অপরটি পশু প্রজনন। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা পপুলেশন জেনেটিক্স পড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞার দিকে আমরা আলোকপাত করি। চলো যাই। প্রয়োজনীয় সংজ্ঞাসমূহ। প্রথম যে সংজ্ঞাটি, সেটি হচ্ছে পপুলেশন। পপুলেশন কাকে বলে? পপুলেশন হচ্ছে একই স্থানে একই সময়ে বসবাসকারী কোন একটি প্রজাতির অন্তঃজননে সক্ষম সদস্যদের সমষ্টিকে পপুলেশন বলে। আরো বিভিন্নভাবে পপুলেশনকে সংজ্ঞায়িত করা যায়। এটি একটি সহজ কথায় বলা আছে যে কোনো একই স্থানে একই সময়ে বসবাসকারী কোনো একটি প্রজাতির অন্তঃজননের সক্ষম সদস্যদের সমষ্টিকে পপুলেশন। মেন্ডেলিয়ান পপুলেশন, এটি একটি ডেফিনিশন। কোন নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাসকারী ঘনিষ্ঠ জিনতাত্ত্বিক সম্পর্কযুক্ত যৌন প্রজননশীল একদল জীব যারা নিজেদের মধ্যে স্বাধীনভাবে মিলিত হতে পারে তাদেরকে মেন্ডেলিয়ান পপুলেশন। আরেকটি ডেফিনেশন, সেটা হচ্ছে পপুলেশন জেনেটিক্স। পপুলেশন জেনেটিক্স হচ্ছে জেনেটিক্সের যে শাখায় সমগ্র পপুলেশনে জেনেটিক পর্যায়ে সংঘটিত ঘটনাবলী, অর্থাৎ পপুলেশন অভ্যন্তরে জীবের জেনেটিক ভেরিয়েশন এবং ফিনোটাইপ হিসেবে এদের প্রকাশ অধ্যয়ন পর্যবেক্ষণ করে, তাকেই আমরা বলবো পপুলেশন জেনেটিক্স। আরেকটি সংজ্ঞা জিন পুল। মেন্ডেলিয়ান পপুলেশনে বিদ্যমান সকল সদস্যদের জিনের সমষ্টিকে আমরা বলবো জিন পুল। জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, এটি একটি গুরুত্বপূর্ণ ডেফিনেশন তোমাদের দরকার। কোন পপুলেশনে নির্দিষ্ট জিনোটাইপ যুক্ত মোট সদস্যদের অনুপাতকে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বলা হয়। ফিনোটাইপ ফ্রিকোয়েন্সি, তাহলে কোন পপুলেশনের নির্দিষ্ট জিনোটাইপ যুক্ত মোট সদস্যদের অনুপাতকে যদি জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বলি, তাহলে একইভাবে কথাটা বলতে পারে কোন পপুলেশনে নির্দিষ্ট ফিনোটাইপ যুক্ত মোট সদস্যদের অনুপাতকে ফিনোটাইপ ফ্রিকোয়েন্সি বলা হয়। জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, এই কথাগুলো এখন আর বলার সময় নেই, এটা তোমাদের আমি প্রথমেই বলেছি। অ্যালিল ফ্রিকোয়েন্সি। অ্যালিল কি জিনিস তোমরা জানো? কোন পপুলেশনে কোন এলিল টাইপের একটি জিনের সকল কপির অনুপাতকে আমরা বলি এলিল ফ্রিকোয়েন্সি। আমরা জানি শিখন ফলে আমরা একটু যাব। শিখন ফলে কি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা হার্ডি ওয়াইনবার্গ সূত্র কি তা বলতে পারবে, হার্ডি ওয়াইনবার্গ সূত্রের ব্যাখ্যা করতে পারবে, পশু প্রজনন পদ্ধতি কি তা বলতে পারবে, পশু প্রজনন পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ইনব্রিডিং ও আউটব্রিডিং এর মধ্যে পার্থক্য করতে পারবে। তাহলে চলে যাই আমরা মূল আলোচনায়। হার্ডি ওয়াইনবার্গ সূত্র। হার্ডি ওয়াইনবার্গ সূত্রটা, এখানে দুইজন বিজ্ঞানী হার্ডি এবং ওয়াইনবার্গ যে সূত্রটা প্রদান করেন সেটি হচ্ছে হার্ডি ওয়াইনবার্গ সূত্র।
হার্ডি ওয়াইনবার্গ বলছেন যে কোনো অবাধে যৌন জননক্ষম বা মিশ্রণযোগ্য পপুলেশনে যদি ইমিগ্রেশন, মাইগ্রেশন, মিউটেশন, সিলেকশন ইত্যাদি দ্বারা পপুলেশন বাধাগ্রস্ত না হয়, তবে এরূপ একটি পপুলেশনে জিনের জিনোটাইপের ফ্রিকোয়েন্সি প্রজন্মান্তরে অপরিবর্তিত থাকে। হার্ডি ওয়াইনবার্গ সূত্রের কয়েকটি শর্ত আছে। শর্তগুলো কি? এক, পপুলেশনটি যথেষ্ট বড় হতে হবে, কারণ তোমাদের কিন্তু হার্ডি ওয়াইনবার্গ সূত্রের শর্তগুলো পরীক্ষায় আসে। দুই, প্রজনন ক্রিয়া অবাধ হতে হবে। পপুলেশনটি ইমিগ্রেশন, মাইগ্রেশন, মিউটেশন বা সিলেকশনের প্রভাব মুক্ত হতে হবে। হার্ডি ওয়াইনবার্গ সূত্রের ব্যাখ্যা। হার্ডি ওয়াইনবার্গ সূত্রের ভিত্তি হল মেন্ডেলের সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের আলোকে একটি উদাহরণ দ্বারা এটি ব্যাখ্যা করা। মানুষের ক্ষেত্রে ফিনাইল কার্বামাইড, সংক্ষেপে পিটিসি, এর স্বাদ গ্রহণের ক্ষমতাটাকে বলা হয় টেস্টার এবং স্বাদ গ্রহণের অক্ষমতাকে বলে নন টেস্টার। এই স্বাদ গ্রহণের ক্ষমতা একটি প্রকট জিন, যাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, এবং স্বাদ গ্রহণের অক্ষমতা একটি প্রচ্ছন্ন জিন, যেটাকে আমরা ছোট টি দ্বারা প্রকাশ করি। স্বাদ গ্রহণের যোগ্যদেরকে আমরা টেস্টার, যার জিনোটাইপ হবে একজোড়া বড়টি ও বড়টি ছোটটি হতে হবে। যেহেতু টি প্রকট, বড়টির সঙ্গে ছোটটি থাকলেই টেস্টারের জিনোটাইপটাই হবে। এবং স্বাদ গ্রহণের অক্ষমদের আমরা বলি নন টেস্টার, এবং নন টেস্টারদের জিনোটাইপ হবে একজোড়া ছোটটি। যদি কোনো পপুলেশনে টেস্টার এবং নন টেস্টারদের মধ্যে যৌন মিলনে কোনো বাধ্যবাধকতা না থাকে এবং যে কোনো সংখ্যার টেস্টার এবং নন টেস্টার থাকে, তবে প্রকট ও প্রচ্ছন্ন এলিলদ্বয়ের ফ্রিকোয়েন্সি প্রজন্মের পর প্রজন্ম অপরিবর্তিত থাকে। ধরা যাক 100 জনের একটি মেন্ডেলিয়ান পপুলেশন রয়েছে, সুতরাং টেস্টার লোক আছে দ্বিগুণ করতে হয়, 100 গুণন 2, 200 জিন বা এলিল থাকবে। ধরি যদি 30টি টিটি, 40টি বড়টি ছোটটি এবং 30টি ছোটটি ছোটটি হয়, তবে টি জিনের ফ্রিকোয়েন্সি কি হবে? যেহেতু বড়টি বড়টি আছে, টি গুণন 2, 30 গুণন 2 যোগ 40 ভাগ 200, তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 0.5। তদ্রূপ ছোট টি জিনের ফ্রিকোয়েন্সি যদি ধরি, 40 তো দুটোর মধ্যে থাকবে। এখানে দেখো, এখানেও ধরিয়েছি 30টি, তাহলে এখানেও কিন্তু সেই একই হচ্ছে 0.5। যদি 25টি টিটি এবং 50টি বড়টি ছোটটি এবং 25টি টিটি হয়, তবে কি হয়? একইভাবে টি জিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 গুণন 2 যোগ 50, তাহলে এখানেও ভাগ 200 সমান সমান আমরা দেখতে পাচ্ছি 0.5। অনুরূপভাবে আমরা যদি এই ছোট টি জিনের ফ্রিকোয়েন্সি ধরি, এখানেও কিন্তু দেখা যাচ্ছে
যে 0.5 হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সুতরাং দেখা যাচ্ছে যে উভয় পপুলেশন, 1 নম্বর পপুলেশন দেখলাম, 2 নম্বর পপুলেশন, দুইটা সিকোয়েন্সে আমরা দেখতে পেলাম কি যে উভয় পপুলেশনে জিন দ্বয়ের ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে। তাহলে এখানে পপুলেশন জেনেটিক্সে হার্ডি এবং ওয়াইনবার্গ যা বলছে তা কিন্তু মিলে যাচ্ছে। এরপরে এখন ধরি কোনো বিচ্ছিন্ন দ্বীপে বা শহরে সমসংখ্যক হোমোজাইগাস টেস্টার এবং হোমোজাইগাস নন টেস্টার রয়েছে। যদি এই পপুলেশনটি মেন্ডেলিয়ান হয় তবে তাদের মধ্যে সম্ভাব্য বিবাহ বা সন্তান থেকে জিনদ্বয়ের ফ্রিকোয়েন্সিকে নিচের ছকের মাধ্যমে প্রকাশ করা যায়। চলে যাই আমরা একটু দেখি। মনে করি পি এবং কিউ বর্ণিত জিনদ্বয়ের যথাক্রমে প্রকট এবং প্রচ্ছন্ন এলিলের ফ্রিকোয়েন্সি। একটু খেয়াল করো, আমরা মেন্ডেলের প্রথম সূত্রে যেহেতু আগে আমরা বিস্তারিত পড়ে এসেছি, যে কারণে এখানে কিন্তু বড়টি ছোটটি আর বড়টি ছোটটি ক্রস করলে কিন্তু মেন্ডেলের যে প্রথম সূত্রের অনুপাত সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেক জায়গায় যদি 0.5 থাকে আমরা দেখলাম, তাহলে এটা যদি এর সঙ্গে ক্রস করে তাহলে টিটি হচ্ছে পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মানে 0.25, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5। তাহলে এখানেও কিন্তু হচ্ছে বড়টি ছোটি পি কিউ, এখানেও হচ্ছে 0.25। অনুরূপ ভাবে এখানেও কিন্তু তাই হচ্ছে, এখানেও কিন্তু ওই একই জিনিস। তাহলে কি হচ্ছে, মেন্ডেলের যে অনুপাত 3:1 যেটি, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি যে 25% যেটা আসছে, 25% হোমোজাইগাস টেস্টার আর 50%, আমি যেটা আগে দেখালাম 50%, এই দুটো যদি যোগ করা যায় 50% হেটেরোজাইগাস টেস্টার আর 25% নন টেস্টার, তাহলে কিন্তু প্রথমে আমরা যেটা ধরেছি সেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এবার আমরা আবার একটু প্রমাণ করতে চাই। প্রকট জিন টি এর ফ্রিকোয়েন্সি আমরা 0.25 প্লাস 0.25 সমান সমান 0.5 আমরা দেখতে পেলাম। প্রচ্ছন্ন জিনেরও তাই আমরা দেখতে পেয়েছি। তাহলে F2 যৌনতে আমরা কি দেখতে পেলাম? F2 যৌনতে কিন্তু আমরা যে বড়টি সেখানে পেয়েছি 0.25, বড়টি ছোটটি এখানে পেয়েছি 0.5, এখানে পেয়েছি 0.25। তাহলে প্রকট জিন টি এর ফ্রিকোয়েন্সি কিন্তু এই একই জিনিস এবং প্রচ্ছন্ন জিন টি এর ফ্রিকোয়েন্সি কিন্তু তাই। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, সুতরাং উপর্যুক্ত ছক থেকে দেখা যায় কি দেখা যায়, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মানে টিটি, তার জন্য পেয়েছি এইটা 2pq, পিকিউ কে পেয়েছে 0.25, ওখানে পেয়েছি 0.25। তাহলে আমরা কি পাচ্ছি, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু, যোগ করলে কিন্তু দেখা যাচ্ছে পি প্লাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে পি প্লাস কিউ ইজ ইকাল টু 1, উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা এটা পাই। তাহলে দেখা যাচ্ছে উপরের বর্ণনায় দেখা যায় যে একটি মেন্ডেলিয়ান পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সর্বদা ধ্রুবক থাকে যদি কোনো প্রকারের মিউটেশন, মাইগ্রেশন বা ন্যাচারাল সিলেকশন না ঘটে। তাহলে এই হচ্ছে মেন্ডেলের বা হার্ডি ওয়েনবার্গের সূত্রের ব্যাখ্যা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা
আসবো পশু প্রজনন। পশু প্রজনন এটিও একটি গুরুত্বপূর্ণ টপিক। এখানে বেশ কিছু প্রশ্ন হয়, তবে আমরা চলো যাই। পশু প্রজনন পদ্ধতিটা কি জিনিস আমরা একটু জেনে নেব। মানুষের অধিকতর কল্যাণের উদ্দেশ্যে জেনেটিক্সের জ্ঞানের আলোকে বিদ্যমান পশু পাখি হতে প্রজননের মাধ্যমে অপেক্ষাকৃত উন্নত গুণসম্পন্ন পশু পাখি উদ্ভাবনের পদ্ধতিকে পশু প্রজনন তথা পশু প্রজনন পদ্ধতি বলে। তাহলে পশু প্রজনন বা পশু প্রজনন পদ্ধতিকে আমরা জেনে গেলাম। পশু প্রজনন পদ্ধতির প্রকারভেদ, কেননা তোমাদের শিখন ফলে আমি বলেছিলাম যে পশু প্রজনন পদ্ধতির প্রকারভেদ তোমরা ব্যাখ্যা করতে পারবে। পশু প্রজনন পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ইনব্রিডিং, 2 নম্বর হচ্ছে আউটব্রিডিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলো। চলো যাই। ইনব্রিডিং। ইনব্রিডিং কাকে বলে? নাম শুনে বোঝা যাচ্ছে এটি নিজেদের মধ্যে। ইনব্রিডিংটা কি? রক্তের সম্পর্কিত একই জাতের পশুদের মধ্যে ক্রস ঘটালে তাকে আমরা ইনব্রিডিং বলি। যেমন পশু পাখির ক্ষেত্রে যদি আমরা বলি পিতা কন্যা, মাতা পুত্র, সহোদর ভাই বোন, এরূপ রক্ত সম্পর্কিত জাতের মধ্যে ক্রস ঘটে থাকে। তাহলে রক্ত সম্পর্কিত একই জাতের পশুদের মধ্যে যে ক্রস হয় তাকে বলি আমরা ইনব্রিডিং। ইনব্রিডিং দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্লোজ ব্রিডিং আর একটা হচ্ছে লাইন ব্রিডিং। তোমাদের কিন্তু অনেক প্রশ্ন হয়, ইনব্রিডিং কি, ইনব্রিডিং এর সুবিধা অসুবিধা কি, ইনব্রিডিং কে কয় ভাগে ভাগ করা যায়, আবার ক্লোজ ব্রিডিং, লাইন ব্রিডিং কি, এগুলো তোমাদের প্রশ্ন আসে। চলো যাই। ক্লোজ ব্রিডিং নাম শুনেই বোঝা যাচ্ছে যে খুব কাছের একই জাতের দুটি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত পশু বা পাখির মধ্যে ক্রস ঘটিয়ে প্রজনন ঘটানোকে ক্লোজ ব্রিডিং বলে। এক্ষেত্রে পশু বা পাখিদ্বয় ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক বিশিষ্ট। যেমন তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, পশু পাখিদের আপন ভাই বোন, পিতা কন্যা, মাতা পুত্র, এগুলোকে বলি আমরা ক্লোজ ব্রিডিং। আর এটা হচ্ছে লাইন ব্রিডিং। লাইন ব্রিডিং হচ্ছে একই জাতের দুটি দূর সম্পর্কযুক্ত পশু বা পাখির মধ্যে যখন প্রজনন ঘটানো হয় তখন তাকে লাইন ব্রিডিং বলে। এক্ষেত্রে পশু পাখিদের চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বোনদের মধ্যে কিংবা আরো দূর সম্পর্কযুক্ত পশু পাখিদের মধ্যে ক্রস ঘটিয়ে প্রজনন ঘটানো হয়। এরপরে আসি আমরা আউটব্রিডিং। আউটব্রিডিং কি? তাহলে ইনব্রিডিং ছিল রক্তের সম্পর্কযুক্ত, তাহলে আউটব্রিডিং হচ্ছে রক্তের সম্পর্কযুক্ত নয় এমন পশু বা পাখিদের মধ্যে ক্রস ঘটিয়ে প্রজনন ঘটানোকে আউটব্রিডিং বলা হয়। এক্ষেত্রে একই শ্রেণীর দুটি ভিন্ন জাতের পশু বা পাখির মধ্যে ক্রস ঘটানো হয়। যেমন শাহিওয়াল ষাঁড় এবং সিন্ধি গাভীর প্রজনন। আউটব্রিডিং এর শ্রেণী বিভাগ। আউটব্রিডিং পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা এক, একই জাতের মধ্যে ক্রস। এক জাতের কিন্তু ভিন্ন বংশীয় এমন পশু বা পাখির মধ্যে যে ক্রস ঘটানো হয় সেটি হচ্ছে একই জাতের মধ্যে ক্রস। দুই, ক্রস ব্রিডিং, যখন একই প্রজাতির কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন জাত, এমনকি
ভিন্ন প্রজাতির সদস্যদের, ভিন্ন জাতির সদস্যদের বলতে এখানে পশু বা পাখির, যেহেতু আমরা উদাহরণটা পশু পাখি দিচ্ছি কি জন্য, যা আমার টপিকস এর নামই হচ্ছে পশু প্রজনন। তাহলে এমনকি ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে ক্রস সংঘটিত হয়, তখন তাকে ক্রস ব্রিডিং বলা হয়। ক্রস ব্রিডিং কে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, যেটা এক হচ্ছে ভিন্ন জাতের মধ্যে ক্রস, আর একটা হচ্ছে ভিন্ন প্রজাতির মধ্যে ক্রস। তাহলে আমরা একটু খেয়াল করি, ভিন্ন জাতের মধ্যে ক্রস বলতে আমরা কি বুঝবো, যে একই প্রজাতির ভিন্ন জাতের মধ্যে ক্রস সংঘটিত হয়। এটি আবার কয়েক ধরনের হতে পারে, যথা ক্রিস ক্রসিং। ক্রিস ক্রসিংটা নাম একটু নতুন মনে হচ্ছে। ক্রিস ক্রসিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দুটি বিশুদ্ধ জাতের পশু বা পাখির মধ্যে ক্রসের ফলে সৃষ্ট সংকর জাতকে প্রথমে একটি প্যারেন্টাল বিশুদ্ধ জাতের সঙ্গে এবং এর ফলে সৃষ্ট অপত্যকে অপর প্যারেন্টাল জাতের সঙ্গে, এভাবে সৃষ্ট সকল প্রজন্মের সংকর জাতকে পর্যায়ক্রমে আদি প্যারেন্টাল জাতের সঙ্গে ক্রস করানো হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে বিশুদ্ধ জার্সি ও শাহিওয়াল জাতের ক্রসে যে সংকর সৃষ্টি হলো, সেই সংকর জাতকে প্রথমে জার্সি জাতের সঙ্গে এবং এর ফলে যে সংকরটা সৃষ্টি হলো, সেই সংকর জাতকে শাহিওয়াল জাতের সঙ্গে ক্রস করাতে হবে। প্রক্রিয়াটি এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। একটু খেয়াল করো, প্যারেন্টাল জাত আমরা কি বললাম, জার্সি ক্রস শাহিওয়াল, এর ফলে সৃষ্টি হলো সংকর জাত। এই সংকর জাতকে প্যারেন্টাল জাতের সঙ্গে ক্রস, তাহলে প্যারেন্টাল জাত এখানে কি জার্সি, তার সঙ্গে ক্রস করলাম। এর ফলে যেটা সৃষ্টি হলো যে সংকর জাত, সেই সংকর জাতকে আবার শাহিওয়ালের সাথে ক্রস করলাম। তারপরে যে সংকর জাতটা তৈরি হলো তাকে আবার জার্সি, এইভাবে আবার যেটা সংকর জাত তৈরি হলো, এইভাবে প্রক্রিয়াটি অবিরতভাবে চলতে থাকবে। এটাকে বলবো আমরা ক্রিস ক্রসিং প্রক্রিয়া। ব্যাক ক্রসিং। ব্যাক ক্রসিংটা কি? দুটি বিশুদ্ধ জাতের ক্রসে সৃষ্ট সংকর জাতকে যদি পিতা বা মাতার সঙ্গে ক্রস করানো হয়, তবে তাকে ব্যাক ক্রসিং বলা হয়। উদাহরণস্বরূপ, জার্সি ও শাহিওয়াল জাতের মধ্যে ক্রসে সৃষ্ট সংকর জাতকে পুনরায় জার্সি বা শাহিওয়ালের সাথে ক্রস করানোকে হলো ব্যাক ক্রসিং। একটু দেখি কি বললাম, প্যারেন্টাল জাত জার্সি ক্রস শাহিওয়াল, যে সংকর জাতটা সৃষ্টি হলো সেই সংকর জাতের সাথে এই দুটির যে কোনো একটা জার্সি অবলিক শাহিওয়ালের ক্রসকে আমরা বলি ব্যাক ক্রস। এরপর আছে ট্রিপল ক্রসিং। ট্রিপল ক্রসিং নামেই বোঝা যাচ্ছে তিনটি ক্রস হবে। যদি তিনটি বিশুদ্ধ জাতকে পর্যায়ক্রমে তাদের ক্রসে সৃষ্ট সংকর জাতের সঙ্গে ক্রস করানো হয়, তবে তাকে ট্রিপল ক্রসিং বলে। যেমন জার্সি ও শাহিওয়ালের ক্রসে সৃষ্ট সংকরকে সিন্ধির সঙ্গে এবং এই ক্রসের ফলে সৃষ্ট সংকর জাতকে জার্সির সঙ্গে, এর ফলে সৃষ্ট সংকর জাতকে শাহিওয়ালের সাথে ক্রস করানো হয়। এভাবে এই উল্লেখ্য এখানে তিনটি বিশুদ্ধ জাত ব্যবহার করা হয়। খেয়াল করো, ক্রস কি বললাম, প্যারেন্টাল জাত ছিল জার্সি ক্রস শাহিওয়াল, এর ফলে যে সংকর জাতটা সৃষ্টি হলো বলছি সেটাকে সিদ্ধির সাথে, তারপরে যে সংকর জাতটা সৃষ্টি হলো তাকে আমরা জার্সির সাথে, আবার যে সংকর জাতটা সৃষ্টি হলো তাকে আমি শাহিওয়ালের সাথে। এইভাবে প্রক্রিয়াটি ট্রিপল ক্রস হয়ে যাচ্ছে। এইভাবে প্রক্রিয়াটি কিন্তু আমাদের চলতে থাকবে। দেখো ট্রিপল ক্রসিং হয়ে গেল, 1 2 3, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে।
এরপরে আমরা যাব গ্রেডিং আপ। গ্রেডিং আপ আমরা জানি অনুন্নত বৈশিষ্ট্যযুক্ত পশু পাখিকে ধাপে ধাপে উন্নত জাতে উন্নীত করার প্রক্রিয়াকে গ্রেডিং আপ বলে। খ নম্বর ছিল ভিন্ন প্রজাতির মধ্যে ক্রস। ভিন্ন প্রজাতির মধ্যে ক্রস হচ্ছে বিভিন্ন প্রজাতির গৃহপালিত পশু পাখির মধ্যে আন্তঃক্রস ঘটালে অতি অল্প সংখ্যক ক্ষেত্রে হাইব্রিড গুলো উর্বর হয়। যেমন গাধা ও ঘোড়া ভিন্ন প্রজাতিভুক্ত প্রাণী, এদের মধ্যে আন্তঃপ্রজনন ঘটালে খচ্চরের জন্ম, কিন্তু খচ্চর বন্ধা হয়। তবে নানাভাবে খচ্চর যে কোনো প্যারেন্টের চেয়ে উন্নত। স্পেসিস হাইব্রিডাইজেশন নামে একটি কথা আছে। স্পেসিস হাইব্রিডাইজেশনটা কি? এটি এক ধরনের আউটব্রিডিং পদ্ধতি, যখন দুটি ভিন্ন জাত, উপজাত বা দুটি ভিন্ন প্রজাতির মধ্যে প্রজননের ফলে সৃষ্ট নতুন বংশধরদের উৎপাদন ক্ষমতা পূর্বপুরুষ বা পিতামাতার চেয়ে বেশি হয়, তখন এ পদ্ধতির প্রজননকে স্পিসিস হাইব্রিডাইজেশন বলে। তাহলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডেফিনেশন আমরা জানতে পারলাম। এরপরে চলো আমরা কিছু পার্থক্য যাব। একটি পার্থক্য আছে ইনব্রিডিং, আউটব্রিডিং। ইনব্রিডিং আউটব্রিডিং এর মধ্যে পার্থক্য আমরা কিন্তু ডেফিনেশন বলে ফেলছি, তোমরা কিন্তু এখন নিজেরাই এটা করতে পারবে। ইনব্রিডিং মানে রক্তের সম্পর্কযুক্ত একই জাতের পশু পাখির মধ্যে প্রজনন, আর রক্তের সম্পর্কযুক্ত নয় এমন পশু পাখির মধ্যে প্রজনন। উদাহরণ আমরা পশু পাখির মধ্যে আপন ভাই বোন আমরা উদাহরণ দিয়েছি। আর একই শ্রেণীর দুটি ভিন্ন জাত যেমন শাহিওয়াল ষাঁড় ও সিন্ধি গাভীর মধ্যে প্রজনন। ইনব্রিডিং এর মাধ্যমে কোন জনগোষ্ঠীতে হোমোজাইগাসটি বৃদ্ধি পায়। আউটব্রিডিং এর ফলে হেটারোসিস তথা হাইব্রিড ভিগারের সৃষ্টি হয়। পশু পাখির দৈহিক বৃদ্ধি উৎপাদনশীলতা হ্রাস পায়। পশু পাখির দৈহিক বৃদ্ধি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। নতুন উপজাত সৃষ্টি হয় না ইনব্রিডিং এ, কিন্তু নতুন জাত সৃষ্টি হয়। ইনব্রিডিং প্রধানত দুই প্রকার, যথা ক্লোজ ব্রিডিং ও লাইন ব্রিডিং, আর আউটব্রিডিং প্রধানত একই জাতের মধ্যে ক্রস এবং ক্রস ব্রিডিং। এরপর একটি আছে ক্লোজ ব্রিডিং এবং লাইন ব্রিডিং এর মধ্যে পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ। একই জাতের ঘনিষ্ঠ রক্তের সম্পর্কযুক্ত পশু পাখির মধ্যে ক্রস, একই জাতের দুটি দূর সম্পর্কযুক্ত পশু পাখির মধ্যে ক্রস। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পশু পাখির আপন ভাই বোন, পিতা কন্যা, মাতা পুত্র ইত্যাদির মধ্যে ক্রস বা প্রজনন, আর পশু পাখির চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে প্রজনন। ক্লোজ ব্রিডিং হচ্ছে এক ধরনের ইনব্রিডিং, আর এটা হচ্ছে এটাও এক ধরনের ইনব্রিডিং। এরপরে আমরা যাব গ্রেডিং আপ এবং স্পিসিস হাইব্রিডাইজেশন। অনুন্নত বৈশিষ্ট্যযুক্ত পশু পাখিকে ধাপে ধাপে উন্নত জাতে উন্নত করার প্রক্রিয়াকে বলা হয় গ্রেডিং আপ। যখন দুটি ভিন্ন জাত, উপজাত বা দুটি ভিন্ন উপজাতির মধ্যে ক্রসের ফলে সৃষ্ট বংশধর উৎপাদন ক্ষমতার চেয়ে পিতামাতার চেয়ে বেশি হয়, তখন এই পদ্ধতিকে বলে স্পিসিস হাইব্রিডাইজেশন। এটি একটি ধীরগতির পর্যায়ক্রমিক আউটব্রিডিং প্রক্রিয়া। এটি একটি একক ধাপযুক্ত আউটব্রিডিং প্রক্রিয়া। এ পদ্ধতিতে দুটি কিংবা উপজাতের সংকর উদ্ভব হয়। একই প্রজাতির দুটি জাত, উপজাত কিংবা ভিন্ন প্রজাতির মধ্যে সংকর জাত সৃষ্টি করা হয়। এক্ষেত্রে বংশ পরস্পরের বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে উন্নত হয়, বৈশিষ্ট্যগুলো এক ধাপে উন্নত করা হয়। এই হচ্ছে তোমাদের মোটামুটি পার্থক্য। এরপরে তোমরা ভালো থাকবে, তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।